2013 সালে দমদম মতিল কলেজে গাঙ্গুলির একটা কন্টেস্ট হয়। জিৎ গাঙ্গুলির গাওয়া কোনো গান গাইতে হবে, সেখানে আমি প্রথম হই এবং গাঙ্গুলি স্যার থেকে আমি অ্যাওয়ার্ডেড হই। 90s এর গান আর এখনকার গান, এখন কি গান ভালো হচ্ছে না ভালো হচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে। 90s এর গান কি কিছু খারাপ হয়নি, হয়েছে খারাপ গান, ফ্লপ গানও হয়েছে। 9 to 5 ডিউটি করতাম, কিন্তু ওটা আমার জন্য নয়। আমি চাকরি জায়গাটাকে একবারও খারাপ বলবো না, তারা খুব সাপোর্টিভ, তারা ভীষণ সাপোর্ট করেছে, তাই জন্য আমি গানটাকে কন্টিনিউ করতে পেরেছিলাম। না হলে কর্পোরেটের জাঁতা কলে পিছিয়ে যেতাম। আমি যদি মনে করি এখন একটা গান বানাতে পারবো, মাথার উপর আমার সেই চাপটা নেই যে কালকে আমাকে অফিস যেতে হবে। আমাদের একটা ফিক্সড ইনকাম হয় না, হট করে একটা ফিক্সড ইনকাম পড়ে গিয়ে ওই যে স্ট্রাগলটা, কালকে কি হবে জানি না, কিন্তু পরশু আমি রাজার মতো বাঁচতেও পারি, আবার নাও হতে পারে সেটা। এই যে অনিশ্চয়তা, এর মধ্যে থেকে একটা শিল্প কিন্তু চারা গাছের মতো ফুটে ওঠে। তোমার কাছে মিউজিক কি? মিউজিক আমার কাছে মন্দির। কোন জনারের মিউজিক সেটা হচ্ছে কোন দেবতার মন্দিরের মধ্যে বসে আছে। শ্রেয়া ঘোষাল না অরিজিৎ সিং? অরিজিৎ সিং। অ্যাক্টিং এ হাসানো, গানে নাচানো দুটোই খুব কঠিন। আমরা যেরকম শিল্পী, যে মানের শিল্পী, আমাদেরকে প্রচুর রাজনীতির শিকার হতে হয়, ধাক্কা খেতে হয়, মুখের সামনে দরজাটা বন্ধ দেখতে হয়। একটা গান বেরিয়েছিল যেখানে নোরা ফাতেহি গানটা খুব অশ্লীল গান। অ্যাজ আ সিঙ্গার এরকম আউটকামের জন্য কে দায়ী? মানুষ নিজেই দায়ী। কারণ আজকে ফেসবুক বা ইনস্টা, ইউটিউব থেকে তুমি আর্নিং বন্ধ করে দাও, বাজে কন্টেন্ট বেরোনো বন্ধ হয়ে যাবে। এরকম সুন্দর সুন্দর পডকাস্ট, সুন্দর সুন্দর কথা, সুন্দর তথ্য, যেগুলো আমরা অজান্তেই, আমরা তো বলতে পারি না, সবাই বলার সুযোগ দেয় না, বাট চোর কাটা সেই সুযোগটা দেয়। যেহেতু এটা রবীন্দ্র জয়ন্তী স্পেশাল, যদি একটা রবীন্দ্রসঙ্গীত হয়ে যেত। একদম। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। নমস্কার, বৈঠকখানা আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, আর আজকে আমাদের এপিসোডটা রবীন্দ্র জয়ন্তী স্পেশাল। আর এই স্পেশাল এপিসোডটার জন্য আমাদের সাথে আছে মিতাশ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু আওয়ার শো। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আজকে এই এপিসোডটা শুরু করব আমরা কিছু লাইন্স অফ আ পোয়েম বাই রবীন্দ্রনাথ টেগোর। তা সেই লাইন্সগুলো আমি একটু রিড আউট করব। It's a very popular poem, and it is where the mind is without fear. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, when words came out from the depth of truth, where tireless striving stretches its arm towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. So it's a very beautiful poem. I really hope যে সবার খাতে এই পোয়েমটা রেজোনেট করুক। তাহলে আজকে আমরা এই এপিসোডটা শুরু করি। মিতাশ, সো তোমার সাথে আমার প্রথম যখন আলাপ হয়, আমি একটু পার্সোনাল থেকেই যাব, তখন আমার একটা মিউজিক ভিডিও করেছে আমার সাথে। যখন তোমার প্রথম আলাপ হয়, সেই মিউজিক ভিডিওটাতে তুমি প্লেব্যাক সিং করেছিলে, সেটার ব্যাপারে তুমি একটু বলো। বহু পূর্ণ স্মৃতি মনে করিয়ে দিলে। অবুঝ মন, হ্যাঁ, দিস ইজ আ ভেরি বিউটিফুল কম্পোজিশন অফ ধ্রুবদা। আমাকে গাওয়ার সুযোগ দিয়েছিল, আমার সঙ্গে গিয়েছিল শাশ্বতী, তুমি আর সায়ক আই থিঙ্ক অ্যাক্টিং করেছিলে। সো হ্যাঁ, ধ্রুবদা স্টুডিওতে তোমার সঙ্গে আমার প্রথম দেখা, তখন আই থিঙ্ক অবুঝ মনে এডিটিং চলছিল। হ্যাঁ, না মানে অবুঝ মন যে তুমি গেয়েছো, অবুঝ মনের ব্যাপারে আমি তোমায় বলতে পারি। যেটা অফকোর্স চোরকাটা চ্যানেলের একটা মিউজিক ভিডিও রিলিজ করেছে, সেই অবুঝ মনের ব্যাপারে বলো। সেটা গিয়ে মানে সেটা করার সময় তোমার কি ফিলিংস ছিল? গিয়ে খুব ভালো লেগেছিল, এবং যখন এডিট চলছিল তখন গেছিলাম অ্যাকচুয়ালি, তোমার সঙ্গে তখনই আমার পরিচয়। ভালো লাগলো, টিম মানে খুব ভালো টিম, অ্যান্ড চোরকাটা ইজ অলওয়েজ ইন মাই হার্ট এখানে। তো চোরকাটার সঙ্গে যুক্ত থাকতে পেরে খুব ভালো লাগে।
এবং থাকতেও চাই ইন ফিউচার, আরও প্রজেক্ট করতে চাই একসাথে। একদম, মানে এই জিনিসটা তো, কারণ তুমি আমাদের কাছে আগেও এসেছো এবং তখন হ্যাঁ। আমি অ্যাজ আ হোস্ট ছিলাম না। না। আজকে এখন আমার সাথে তোমার সামনাসামনি এরকম করে কথা হচ্ছে। একদম ঠিক একদম। আছে, তারপরে বোধহয় আমাদের এক দুবার আলাপ মানে দেখাও হয়েছিল আগে হ্যাঁ, পরে হ্যাঁ। কাজের সূত্রে, কিন্তু বসে কখনো আড্ডা করার না, আড্ডা মারা সময় হয়নি। পাইনি। বলো, আজকে আড্ডা আজকে হচ্ছে। আড্ডা হচ্ছে। হ্যাঁ, তো তুমি বলো তোমার এই মিউজিকের জার্নিটা কখন থেকে শুরু, মানে কোথা থেকে শুরু হয় এবং কিভাবে শুরু হয়? মিউজিকের জার্নিটা তো শুরু হয় একদম প্রথম থেকেই, মানে বাবা মার হাতে আমার হাতে খড়ি। মা খুব ভালো একজন ক্লাসিক্যাল সিঙ্গার, এখন উনি গান গাইতে পারেন না সেভাবে, কারণ ফ্যারেঞ্জাইটাল ইস্যুর জন্য উনি সেভাবে গাইতে পারেন না। বাবা এখনও ফেসবুক কাঁপিয়ে গান করে। তো বাবা ফেসবুকে বেশ পপুলার। ওকে, সো মানে আমি মাঝে মাঝে চাপে পড়ে যাই, আমি পোস্ট করতে ভয় পাই, বাবা এত পপুলারিটি ফেসবুকে। সো এনাদের হাতে আমার হাতে করি। দেন 2013, হ্যাঁ 2013 সালে আমাদের কলেজে, দমদম মতিঝিল কলেজে গাঙ্গুলি বলে একটা কন্টেস্ট হয়। তো সেখানে আমি প্রথম হই এবং ইন্টার কলেজে আমি সেকেন্ড হই। তো জিৎ গাঙ্গুলির কম্পোজিশন কিংবা জিৎ গাঙ্গুলির গাওয়া কোনো গান গাইতে হবে, সেটার উপর আমাদের থিমটা ছিল। তো গাঙ্গুলি স্যার থেকে আমি অ্যাওয়ার্ডেড হই, প্রাইজ পাই। তো ব্যাস, তারপর থেকে প্রফেশনালি গান বাজনাটাকে নিই যে না, গানটাকে নিজের পেশা বানাবো, নেশা বানাবো। আগে নেশা ছিল, পেশা ছিল না। হ্যাঁ, তখন থেকে মনে হলো যে না, পেশাটাও বানাবো এবং গানটাই আমার সব কিছু, এটা ছাড়া যেন আমি আর কিছু বুঝতে পারি না। আমি দেখেছি যারা ক্রিয়েটিভ ফিল্ডে থাকে না তাদের এটা ফিল হয়, মানে কোথাও না কোথাও কিন্তু এটা মনে হয় যে এটা ছাড়া আমি ইনকমপ্লিট, একদমই তাই। এটা মনে হয়। আর আমার ক্ষেত্রে আমি আমি অভিনয় বলবো না, আমি ইমোশন বলবো। ইমোশন দেখাতে যদি না পারি, শুধু অভিনয় না, মানে একতরফা না, কিন্তু যদি আমি ইমোশনটা না দেখাতে পারি, তাহলে যেন মনে হয় যে না, ঠিক আমি না। একদমই তাই। ইমোশনটা দেখানোর, দেখো, অভিনয় বলো বা গান বলো বা আবৃত্তি বলো বা ছবি আঁকা বলো, মাধ্যম, আলটিমেটলি সবটাই কিন্তু ইমোশন। একজন ছবি আঁকে, মনে হয় যে ছবির মধ্যে কোনো ইমোশন নেই, বাট ইমোশন আছে। একজন মিউজিশিয়ান যখন একটা যন্ত্রসঙ্গীত বাজায়, সেটার মধ্যে ইমোশন আছে। লাইক দ্যাট, তুমি যদি ধরে নাও যে 90s গান আর এখনকার গান, এখন কি গান ভালো হচ্ছে না? ভালো হচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে। 90s গান কি কিছু খারাপ হয়নি? হয়েছে খারাপ গান, ফ্লপ গানও হয়েছে। কিন্তু তুমি দেখবে প্রাণটা অনেক বেশি ছিল, কারণ অনেক বেশি লাইভ যেত, পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক বেশি লাইভ যেত। একটা গান বানাতে গেলে যা যা মিউজিকের দরকার পড়ে, লাইক দ্যাট আমি যদি ধরে নিই একটা গান বানাতে বসেছি, আমি আমার দরকার গিটার, কিবোর্ড, ড্রামস, তবলা, ধরে নিচ্ছি, ব্যাস গিটার। এবার এখানে আমি হয়তো লাইভ, হয়তো আমি শুধু গিটারটা বাজাতে মানে প্লে করাতে পারলাম কাউকে দিয়ে, বা কিবোর্ডটা, বাকিটা আমাকে ভিএসটি দিয়ে প্লে করাতে হচ্ছে। বিকজ সে বাজেট থাকছে না, সেই সময় থাকছে না আমাদের হাতে, প্রাণটা চলে যাচ্ছে। সো ইমোশনটা ইম্পর্টেন্ট। ইমোশনটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সত্যি কথা। আজকে আমি যেটা করতে পারবো অ্যাজ এ রিয়েল হিউম্যান বিইং, একটা এআই হয়তো অন্যান্য অনেক কিছু করতে পারবে, কিন্তু এক্স্যাক্ট একই কথার দুটো ইমোশন বের করতে পারবে না। এটা কিন্তু সত্যি কথা। মানে যতই আমরা অটোমেশনের দিকে চলে চাই না কেন, রিয়েল হিউম্যান বিইংসে বা রিয়েল এফার্টের যে একটা ভ্যালু থাকে, সেটা কিন্তু রিপ্লেস করা যায় না কোনোদিনও না। আমার মনে হয়। কারণ আমার একজন ট্রেনার ছিল, আছেন, সরি, আমার ট্রেনার আছেন, উনি বলেছিলেন আমাকে আচ্ছা কথাটা, আমরা আচ্ছা কথাটা আমাদের কত রকম করে ইমোশন, আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা, মানে এরকম উনি করে দেখিয়েছিলেন আমাকে। দিস ইজ সামথিং উইচ ইজ অনলি হিউম্যানলি পসিবল। একদমই তাই। এটা কিন্তু গানের ক্ষেত্রে হয়। আমি এটাও দেখেছি, মানে তোমাদের ক্ষেত্রে তোমরা কিন্তু গাও, সেরকমভাবে অ্যাক্টরকে নেওয়া হয় যে এর সাথে ম্যাচ করবে কি, এর সাথে জিনিসটা ম্যাচ করছে কি, এনার গলার সাথে অ্যাক্টরকে ম্যাচ করে যাচ্ছে কি, অ্যাক্টরের ভয়েসের সাথে। তো তোমরা যেভাবে ইমোশনসে গাও, সেভাবে কিন্তু অ্যাক্টরকে পোট্রে একদমই করতে তাই। হয়। আমাদের গায়ক বা গায়িকাদেরকে আগে অভিনয়টা করতে হয়, তারপর অভিনেতারা অভিনয় করে। আমরা যত ভালো অভিনয় মাইক্রোফোনের সামনে করবো, তত ভালো অভিনয় তারা ক্যামেরার সামনে করতে পারবে। সেটাই তো, সেটাই মানে আমি মানে ইটস আ হিউজ প্রসেস, যেটা আর কি আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসে অ্যাসোসিয়েটেড থাকি। একদম। আর তারপরে বলো, তোমার সাথে আমার শেষ দেখা যখন হয়েছিল, তারপর থেকে তুমি এখন কি করছো, নতুন নতুন কি কাজ করলে? দেখো, আমি রিসেন্টলি কম্পোজিশন শুরু করেছি, নিজের একটা ইউটিউব চ্যানেল খুলেছি, চ্যানেলটার নাম মিউজিক অলিক মিতাস। সেখানে বেশ কিছু ওন কম্পোজিশন রাখছি, কাজ করছি। এবং সিনেমা দুটো রিলিজ হলো রিসেন্টলি, একটা বিনি সুতোর টান, একটা ম্যাজিক পেন। দুটো সিনেমা রিলিজ চলছে অলরেডি, এখনও মানে দুটো সিনেমায় হলে চলছে, এবং আরও কিছু কাজ আসছে ক্রমশ প্রকাশ্য।
সিক্রেট, হ্যাঁ, এখনো Yes, বলা যাবে না না। সব বলা যাবে না। না না, সব একদমই বলতে হবে না। ছট করে তোমার সাথে আমরা একটা রাউন্ড খেলে নিই, হ্যাঁ, র্যাপিড ফায়ার রাউন্ড। Okay. আচ্ছা, আম, একদম অনেস্ট করে উত্তর দিতে হবে, একদম একদম। বেশিক্ষণ চিন্তা করা যাবে না কিন্তু। না না আমি চিন্তা করবো না। আচ্ছা, কোনটা বেশি প্রেফার করো, লাইভ পারফরমেন্স অর প্রি রেকর্ডিং অন স্টুডিও? এই রে, এটাতে মানে আমি উত্তরটা দিচ্ছি কিন্তু দেওয়ার আগে মানে বলবো যে দুটো কিন্তু পুরোপুরি দুরকম। তাও তুমি প্রেফার কোনটা করো? লাইভ পারফরমেন্স। হুম। আচ্ছা, তোমার যদি কোনো ফেভারিট স্কেল থাকে বাদ্যযন্ত্রে, সেই স্কেলটা কি? ডি মাইনর। আচ্ছা, তোমার মিউজিক্যাল গিলটি প্লেজার কি? একটু বুঝিয়ে বলো প্রশ্নটা। যদি এমন কিছু করো, মানে যেটা তোমার মনে হয় কি, আমার অনেক সময় হয় না যে বলেছে না খেতে হবে না, তাও এই খাবারটা বিঞ্জ করতে ইচ্ছা করে, ওটা গিলটি প্লেজার আর কি। ওকে। এরকম মিউজিক্যাল গিলটি প্লেজার তোমার কি? হাই নোট গাইতে খুব ভালো লাগে, মানে রেঞ্জ যদি ভুল হয় খারাপ লাগে খুবই, মানে আর কি। কিন্তু যদি ঠিক মানে হয়ে যায়, বেরিয়ে যায়, বাস হয়ে গেছে, পাস করে গেছি। হ্যাঁ, এটা কিন্তু আছে। মানে খুব হাই রেঞ্জ বলছি, মানে সেই লেভেলের হাই রেঞ্জের কোনো একটা গান পায়রা ফলসেটও লাগাতে হচ্ছে, লাইক দ্যাট এক্সপেরিমেন্টাল না, কিছু। এটা কিন্তু আমার হয় জানো, মানে শুটিং করার সময় ডাইরেক্টর বললো হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, নো প্রবলেম, কিন্তু আমার মনে হচ্ছে না, এটা ঠিক হয়নি। না ওটা না খুঁতখুঁতানি রয়ে যায়, না হলো হবেই, না, ওটা না করতেই হলো না, হবে। হলো না, এটা ঠিক করতে হবে, আরেকটা আরেকটা, ওটা না One করলে more রাতে ঘুম chance। আসবে না। কিন্তু ওই চান্সও দেয় না, না তা না, দেয় প্যাক আপ না। প্যাক আপ। হয়ে গেছে, কারণ হয়ে গেছে। মানে সময় তো থেমে থাকে না কারোর জন্য। সেটাই। একটা জনরা অফ মিউজিক যেটা তুমি কখনো কখনো টাচ করবে না, ইউ উইল নেভার সিং। রে এটা এটা বলবো যে করব, কারণ মানে জনরা এরকম কিছু হয় না যেটা টাচ করার মতো না, মানে আমরা সবটাই গাইতে চাই। সবটাই। আচ্ছা, তোমার প্রেফারেন্স এই ক্ষেত্রে কি, ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন, সেমি ক্লাসিক্যাল না ফিউশন? ফিউশন। তাহলে একটা ফিউশন গান হয়ে যাক আমাদের জন্য। হোক। ধরো মন মাঝি যে গানটা হচ্ছে একটা রক জনারের গান, আমরা সবাই জানি, অরিজিৎদার গাওয়া। সেটাকে যদি আমি এখন একটা ক্লাসিক্যাল কিছুর ওপর যদি বেস করে আমি তারপর যদি রকে যাই, কীরকম লাগতে পারে? একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে, আর নেই রোদ নেই রং, জানি নেই কিছুই করার। আ আ আ চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণা মোর মাঝি রে, বল না কোথায় মোর মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, হো ওয়ান্ডারফুল, Thank you so much. ওয়ান্ডারফুল। মিতাশ, এখন তো তুমি, যখন তোমার সাথে আমার আলাপ হয়েছিল তারপরেই তোমার ইউ গট ম্যারিড, ঠিক Yes, আছে? হাউ yes. ইজ ম্যারিড লাইফ গোয়িং অন? দুর্দান্ত বিন্দাস। হ্যাঁ, হ্যাঁ তাই, ভেরি সত্যি সাপোর্টিভ পার্টনার। সত্যি কথাই বলছি, উনি তো দেখছেন। সত্যি সত্যি খুব হ্যাঁ। সাপোর্টিভ মানুষ, ভীষণ সাপোর্টিভ মানুষ, এবং রুমি আসার পর থেকে আমার মিউজিক্যাল জার্নিটা আরও সচ্ছল হয়েছে। এটা হয়, এটা গুড লাক ক্যারি করে, শুধু সাপোর্ট করলেই হয় না, লাকটাও ক্যারি করতে হয়। আমি এমন মানুষও, আমার জীবনে এমন বন্ধুও ছিল খুব সাপোর্টিভ কিন্তু কোথাও গিয়ে আটকে থাকছি, কিন্তু ও আসার পর থেকে সিরিয়াসলি অনেক সচ্ছল, অনেক বেশি। আমার কম্পোজিশন করতে ভালো লাগে, আমি আগে একদম লিখতে পারতাম না, আমি এখন লিখতে পারি, হাতে পেন নিলে লিখতে পারি। এটা কিন্তু তুমি ঠিকই বলেছো যে কখনো আমাদের লাইফে এমন কোনো মানুষ আসলো যে আমাদেরকে ইন্সপায়ার করে, এটা কিন্তু হতেই পারে। একদম এন্ড ইউ আর লাকি যে তোমার লাইফে এসেছে একদম এমন লাকি, একজন। একদম একদম খুব লাকি। হ্যাঁ, কারণ এই ক্রিয়েটিভ ফিল্ডে না এই এই জায়গাটা লাগে যে আমাদের দিকটা বুঝবে, কারণ এখানে কোনো স্টেডি ব্যাপার থাকে না, না না না, কখনো আছে কখনো নেই। যেহেতু মানে সেই আমি একটা ঘটনা বলি, যেহেতু রুমি একজন অভিনেত্রী, দুর্দান্ত অভিনেত্রী, তো ও অভিনয় করতে করতে ছেড়ে দিয়ে মাঝে অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত ছিল, লাইক এডি, ইপি।
আমি ওকে জোর করে অভিনয়তে আবার নিয়ে এসেছি এবং ও আমাকে সাপোর্ট করে ভীষণভাবে, তুমি গানটাই করো। কারণ আমি গানের সঙ্গে সঙ্গে জব করতাম, 9 to 5 ডিউটি করতাম, কিন্তু ওটা আমার জন্য নয়। আমি চাকরি জায়গাটাকে একবারও খারাপ বলবো না, তারা খুব সাপোর্টিভ, তারা ভীষণ সাপোর্ট করেছে, তাই জন্য আমি গানটাকে কন্টিনিউ করতে পেরেছিলাম। না হলে কর্পোরেটের জাঁতা কলে পিষে যেতাম পুরোপুরি। কিন্তু তবুও যখন আমি গানটা নিয়ে শুধু ভাবলাম, অনেক কিছু বেরিয়ে এলো, হ্যাঁ সচ্ছল হলো গান, মানে খুব স্মুথলি এগোচ্ছি বিষয়টা। কি কাজ করছি, কটা কাজ করছি, কীরকম কাজ করছি, নাথিং, সেটা ইম্পর্টেন্ট বিষয় না, কাজটা করছি দিনের শেষে। একটা আমি যদি মনে করি এখন একটা গান বানাতে পারবো, মাথার উপর আমার সেই চাপটা নেই যে কালকে আমাকে অফিস যেতে হবে। এটা কিন্তু আমার জন্য হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে আচ্ছা, আমিও জব করতাম, ওকে। আমিও জব করতে গিয়ে রিয়েলাইজ করেছি যে ইটস নট ফর মি। হতে পারে যে আমাদের একটা ফিক্সড ইনকাম হয় না, যে তোমার আমার দুজনের ক্ষেত্রেই, বা যারা ক্রিয়েটিভ মানুষ যারা প্রথম থেকে জবটা করেন তারা এই স্ট্রাগলটা বুঝবে না, কিন্তু হট করে একটা ফিক্সড ইনকাম পড়ে গিয়ে ওই যে স্ট্রাগলটা, কালকে কি হবে জানি না, কিন্তু পরশু আমি রাজার মতো বাঁচতেও পারি, আবার নাও হতে পারে সেটা। এই যে অনিশ্চয়তা, এর মধ্যে থেকে একটা শিল্প কিন্তু চারা গাছের মতো ফুটে ওঠে, বাহ, বেরোয় কিন্তু, এটা আমি দেখেছি। এটা কিন্তু সত্যি কথা। এটা মানে হয়। ইউ হ্যাভ টু ওই মানে there are two options. খিদেটা Either you- থাকে, হ্যাঁ, খিদেটা দরকার, গানের খিদে দরকার, কাজের খিদে কাজের দরকার। খিদেটা দরকার। আর খিদেটা মানে তখন এটাও ফিল হয় কিন্তু যে আমি এবার ধপ করে পড়ে যাব না তো, এই ফিলিংটা যেটা তুমি বললে অনিশ্চয়তা থাকে। থাকে তো। কিন্তু তারপরে মনে হয় যে না ঠিক আছে, যদি পড়ে যায় কিছু না কিছু করে উঠে যাব। ঠিক, আমি এটা দেখেছি, মানে এটা এটা আমার সাথে খুব হয়েছে, মানে আমি না, মানে মনে হচ্ছে পারবো না, আর পারছি না, মানে আবার কি যে করব, ঠিক সেই মুহূর্তে না বাঁচিয়ে দেয় একটা অদ্ভুত একটা শক্তি আসে, যে আমাকে বাঁচিয়ে নিয়ে বার করে নিয়ে চলে যায়। খুব খারাপ টাইম গেছে মাঝখানে, কিন্তু এখনো যে দারুণ আছি তা নয়, ভালো আছি। হ্যাঁ, মানুষ That's জীবন it. তো ওপর নিচ সবটাই হবে ভালো জীবনের থাকাটা মধ্যে। ইম্পর্টেন্ট। লাইফে দু রকমের খিদে হয়, একটা পেটের খিদে, একটা কাজের খিদে। আমার দুটোই আছে, আর খিদেরা মানুষকে বাঁচিয়ে রাখে, পেটের বলো বা কাজের বলো। অনেক সময় আমরা সেফ অপশনটা চুজ করি, আর এটাও কিন্তু ভুল না সেফ অপশন চুজ করা, না, একদমই না, কিন্তু আনসেফ অপশনটার মধ্যে একটা থ্রিল আছে। আলাদাই। সেই থ্রিলটা এক্সপিরিয়েন্স যে করেছে সে বুঝতে পারবে সে জানে, থ্রিলটা সে কি, জানে, সে থ্রিলটা জানে। কি। হ্যাঁ মানে আমার মনে আছে আমি যখন চাকরিটা ছেড়ে দিই, কাউকে আমি কিছু না জানিয়ে চাকরি ছেড়েছিলাম, ছেড়ে দিয়ে চলে এসেছি কলকাতায়। আমি ট্রেন বুক করে চলে এসেছি কলকাতায় চলে আসবো বলে। তা আমি মনের মধ্যে আমি জানি যে আমি যখন পাটা রাখবো, বাড়িতে যখন বলবো আমি এসে গেছি, তখন ওই যে একটা কোয়েশ্চেনের লিস্ট তৈরি হবে, একদম প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্ন। হ্যাঁ, আর তারপরে ওনাদের যে মুখটা হবে, কিরকম একটা ফেস ওরা বানাবে সেটা আমি ছেড়ে দিলি? জানতাম। মানে না দেখ, না না, তুমি তো খুব ভালো করে বলছো। আচ্ছা, মানে ওরা শকড, ছেড়ে দিলে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছো তুমি, আচ্ছা, এই এরকম ব্যাপারটা, ব্যাপার আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো মানে ওরা ভাবতেই পারছে না। আমার যেটা হয়েছিল, বাবা মা ছেড়ে দিলি, দেখ তোর জীবন কি করবি, তা আমাদের কি, বুড়ো বুড়ি হয়েছি, কদিন আছি কদিন নেই, যেমন সেন্টু মার্কা কথাবার্তা বলে বাবা মারা, কিন্তু দে আর ভেরি ভেরি সাপোর্টিভ। তারা কিন্তু আমার খারাপ সময়টাতেও সব সময়, শুধু মানে বাবা মা তো হাতে করে দিয়েছে, জন্ম দিয়েছে, বড় করেছে, সেটা তো ঠিক আছে, সেটা এক্সপেক্টেড, কিন্তু বেশ কিছু মানুষ আছেন যারা পাশে থাকে সব সময়, লাইক বাবা মা তো আছেন, রুমি আমার শাশুড়ি মা খুব সাপোর্টিভ, কোনো সমস্যা হলো মাম্মা আমার না একটু লো ফিল হচ্ছে, আর আমার শাশুড়ি মা আর আমার বাবা হচ্ছে অনেকটা একই রকম, মানে মাই ডিয়ার একদম, মানে এই কী হয়েছে চল বল আমাকে এই ব্যাপারটা, এরকম। ঠিক আছে, তো ভীষণ ভালো। অদ্রিতা দি বলে একজন দিদি আছেন আমার, মানে যে কোনো সমস্যা, দিদি আমার প্রবলেম হচ্ছে একটু দেখো না, তুমি মিউজিক করেন, খুব তোমাকে সাপোর্টিভ। সেটাই, হ্যাঁ এই সাপোর্টিভ থেকেই বলছি। অবুঝ মনের সময় একটা ইনসিডেন্ট তোমায় বলছি। হ্যাঁ। যখন অবুঝ মনের শুটিং হচ্ছে, তখন আমি হসপিটাল থেকে রিটার্ন করেছি, হসপিটালে ভর্তি হয়েছিলাম, Okay. তার আগে আমি রিটার্ন করেছি। হসপিটাল রিটার্ন করে আমার 2.5 months হয়েছে, আমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি এসেছি, ওকে, আর অবুঝ মনের শুটিং হবে আচ্ছা তখন। আচ্ছা, তো আমি ভীষণ নার্ভাস, আমি চিন্তা করছি যে আমি একটা রকম, আমার এরকম মেডিকেশন গেছে আমার শরীরে, হেন তেন, ঠিক আছে, আমি ক্যামেরার সামনে দেখতে ভালো লাগবে না আমাকে, আমার খুব টেনশন মনের মধ্যে। আমি চোরকাটার টিমকে বললাম যে না, আমার মনে হচ্ছে আমি পারবো না করতে এটা, আমার যেরকম আমি নিজেকে দেখতে চাই বা যেরকম আমি দেখে অভ্যস্ত, আমি হয়তো ক্যামেরার সামনে সেই কনফিডেন্সটা পাবো না করার জন্য। আমি সবে হসপিটাল থেকে ফিরেছি, আমার হবে না।
তখন আমাকে তোমার গাওয়া গানটার একটা বেস, তখন ওটা ফাইনালটা হয়নি, না একটা একটা রাফটা পাঠিয়েছিল, ঠিক আছে, আমি গানটা শুনলাম কি সুন্দর ভালো লাগছে, তো বেশ গানটা বানিয়েছি, তখন লোভ লেগে গেছে আমার যে হ্যাঁ এটা মানে ভালোই হবে যদি করে যায়, ঠিক আছে। তা গানটা শোনানোর পরে আমাকে ছোটবেলা টিম থেকে ফোন করে বলে যে এরকম ভিজুয়ালাইজেশনটা দেয় যে কিরকম ভাবে মিউজিক ভিডিওটা করবে আর কি। আমি তখনও স্কেপটিক্যাল যে না হবে না হবে না, পারবো না হয়তো, মানে আমি জাস্টিস করতে পারবো না জিনিসটাকে দিয়ে, তখন কি হবে, ওটা ফেল করে যাবে, এরকম চিন্তা করছি, ঠিক আছে। এই যে সাপোর্টিভ তুমি কথাটা বললে, এরকম কিছু মানুষ আমার জীবনে, মানে তারা এখনো আছে, তারা ওই কথাটা বলেছিল যে এটা তো অডিয়েন্সের উপর ছেড়ে দে না, ওরা তোকে কিরম করে ওরা দেখবে, কিরকম করে নেবে সেটা ছেড়ে দে, তুই ছেড়ে দে তোর না, কাজটা তুই করে দে। তোর কাজটা কর না। Exactly, exactly. আমি না এত বেশি ওভারওয়েলমড হয়ে গেছিলাম যে আমি নিজের ব্যাপারে যে কিরম হবে কনফিডেন্স পাচ্ছিলাম না। তারপরে তোমার, তখন আমি হ্যাঁ করিনি, তারপরে আমাকে ফাইনাল কাটটা শোনায় গানের, ফাইনাল কাট, তখন মিউজিকটা অ্যাড হয়নি, জাস্ট ফাইনাল কাটটা শোনায় গানের। আমি বললাম, ঠিক আছে, গানটা বেশ ভালো, একটা রাফ রোমান্টিক। দিয়েছিলাম, আমি একটা রাফ দিয়েছিলাম। হ্যাঁ, মানে আমাকে শুনিয়েছিল যখন, সেটা মানে হচ্ছে তখন আই থিঙ্ক মিউজিক বসেনি, না না, জাস্ট একটা মেট্রো নামে আমরা করে চলে করেছে, এসেছিলাম গানটা। হ্যাঁ। তাই ভাবলাম যে এটা তো বেশ ভালো লাগছে, মানে এটাকে যদি প্রেজেন্ট করা যেতে পারে, যেই ভিশনটা বলছে, তাহলে আমার মনে হয় লাস্টে তা আমি এটা করতে পারবো। আমি গানটা ততদিনে অন্তত 15-20 বার শুনে ফেলেছি, আমাকে বারবার বলছে এটা শোন, এরকম ভিজুয়ালাইজেশন আছে, আমি শুনে ফেলেছি, আমি ওটা কানেক্ট করে ফেলেছি গানটার সাথে। প্রথম কথা আমি মানে আমি জানতাম না তোমার শরীর খারাপ ছিল, তো এখানে আমি যাবো আর বলে দিয়েছি লাইনটার মধ্যেই, এবার তুমি বুঝে নাও তুমি কেমন পারফরমেন্স করেছো। আমি জানতামই না তোমার শরীর খারাপ ছিল, তার মানে Thank ক্যামেরার you সামনে so মনেই হয়নি much. তুমি রুগ্ন। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট, মানে তুমি দেখে যে এখন তুমি বললে বলে বলেছো, আমি জানলাম না, আমি জানতাম না হ্যাঁ সত্যি। ইট মিনস আ লট, ওটাই তখন আমার খুব ভয় লেগেছে যে আচ্ছা, হবে আচ্ছা। কি, যেটা হয় আমাদের প্রথম হ্যাঁ, স্টেজ প্রত্যেকে, পারফরমেন্স করতে গিয়ে। তুমি বলো তোমার প্রথম স্টেজ পারফরমেন্স কোথায় ছিল এবং তোমার কি ফিল হয়েছিল? প্রথম স্টেজ বলতে মঞ্চে তো কোনো ছোট বড় হয় না, মঞ্চ মঞ্চ। প্রথম মঞ্চ হচ্ছে আমার ক্লাস, তখন আমি 4-এ পড়ি, 3 কিংবা 4 হবে। বাবা তুলিয়ে দিয়েছিল মা গো ভাবনা কেন, 15 আগস্ট গিয়েছিলাম, স্কুলের মঞ্চে ছোট একটা মঞ্চ করা হয়েছে, আপনাদের সামনে গান শোনাতে আসছে ক্লাস 3-এর মিতাশ ভট্টাচার্য, জানাম বাবা, একটা আলাদা লাগলো যে বললো আমার নামটা কেউ একজন ভালো করে, এমনি তো বাবা মা ছাড়া কেউ সেরকম করে ডাকে না ওই সময়। দাস বলে ডাকে তোমার মা বাবা তোমাকে? হ্যাঁ, এইটা তো খুব মানে আমি আনকমন। কেন বললাম বলো তো, কারণ আমার নিকনেমটা খুব, ও বলা যাবে না। খুবই, আমাদের প্রত্যেকের এটা আমার একটা সুন্দর নিকনেম আছে জিৎ বলে, কিন্তু সেই নামে আমার বাবা মা ডাকে না, তার থেকে কখনো ডাকবে না, ডাকে না তো। সব থেকে যেটা বাজে, একটা অদ্ভুত একটা নাম, যে নামটা লোক সমাজে নেওয়া যায় না, জানে ওটা আবার ডাকবে, মানে যে আর নাম, সবার সামনে বলে ডাকবে। আমি তোমাকে তো এইটা নামেই ডাকি, আবার আলাদা করে বাবা রাত্রিকা বলতে হবে। আবার আবার খুব সুন্দর করে বলে, ধরো মানে বলে ফেললো আত্মীয় স্বজন বা কারোর সামনে সামথিং, আমাকে ডাকছে এবিসি, হ্যাঁ মিতাস, এটা আরো খারাপ, এটা আরো খারাপ। তার মানে লোক সমাজ যেটা বুঝলো যে আমার ভয় তারা আমাকে মিতাস বলে ডাকলো, ডাকবে, এটা তো ভুল। রেকটিফাইও করবে সবার সামনে। একদম একদমই হ্যাঁ, একদমই। মা বাবা ভীষণ একজন, মানে কি বল, আমাদের ইন্ডিয়ান পেরেন্টস, আমার মনে হয় যারা ইন্ডিয়ান পেরেন্টসকে সাথে থেকে বড় হয়ে গেছে, তাদের কাছে যে কোনো পেরেন্টস হ্যান্ডেল করা কোনো না প্রবলেম না হবে না, না। আমরা পারবো, আমরা ইন্ডিয়ান পারবো, পেরেন্টস হচ্ছে একেবারে, আমরা পারবো, আমরা হ্যাঁ, পারবো। আমার মনে আছে আমার এরকম বাবা, এই এখনো এত বয়স হয়ে গেছে, মানে অ্যাডাল্ট হয়ে গেছি তো এই সেন্সে, হ্যাঁ, বলে কি বেরিয়ে যাও বাড়ি থেকে, যদি কখনো রেগে গিয়ে বলে ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছি, ঠিক আছে, মাকে বলে ওর এত সাহস হয়ে গেল, আমি বললাম ও হ্যাঁ বললো, বা রাত্রি 10টা বাজবে, কোথায় রে, হ্যাঁ হ্যাঁ বাবা আসছি একটু কাজ আছে, হ্যাঁ হ্যাঁ খাবো, ফিরে পেয়েছে। এই ব্যাপারটা আমাদের না, আমাদের জেনারেশনটার মধ্যে এটা আছে, তারপর থেকে দেখতে পাই না সেরকম, এই যে ভয় মিশ্রিত সম্মান, এটা আমরা এরকম দেখতে পাই না, খুব কম দেখি। হয়তো আমরাও কোথাও না কোথাও এক্সপেকটেশন ওরকম করেই করবো, মানে ইউ মাইট হ্যাভ আ চাইল্ড ইন একদম একদম এরকমই একদম, হবে, একদমই তাই, এক্ষুনি বাড়ি আসতে হবে। উচিত না, কি বলতো বিষয়টা এমন করে মানুষকে বলতে হবে না যাতে মানুষ কথাটা শোনে, লাইক দ্যাট। একটা সাইকোলজি থেকে একটা জিনিস বলি, ধরো তোমাকে বললাম 2 কাপ চা রাখা আছে এখানে, তোমাকে বললাম আরাত্রিকা তোমাকে 2 কাপ চা শেষ করতে হবে, আমি আসছি, তুমি নাটা বলতেই পারবে না, তুমি বলে না আমি 1 কাপ খাবো। আমি তোমাকে যদি বলি চা খাবে না, চা খাবে না, না আমি খাবো না, আমার ইচ্ছা করছে না, চা খিদে নেই, 2 কাপ শেষ করতে হবে, কিন্তু আসছি আমি একটু ওয়াশরুম থেকে, তুমি বলে আমি 1 কাপ খাবো, তোমাকে দিয়ে আমার 1 কাপ খাওয়ানোটা উদ্দেশ্য ছিল। তো আমাদের ইন্ডিয়ান প্যারেন্টস, মানে স্পেশালি বাঙালি বাবা মারা এই সাইকোলজিটা মারাত্মক বোঝে, এবং যারা বুঝে শাসন করে ছেলে মেয়েকে বড় করে, তার ছেলে মেয়ে কিন্তু সত্যি ভালো হয়। নিশ্চয়ই
আই থিঙ্ক আমরা বেশ ভালোই আছি, ভালোই আছি, আমরা মারটা খেয়েও ভালোই কোনো আছি। আফসোস নেই আমার, একটু না। মারধর খেতে হয়, হ্যাঁ, একটুখানি খেতে একদম সে আতুপুতু করলে একদম মারধর না খেলে বাইরের লোকের কাছে মার খেতে হবে। লাইফ উইল গিভ ইউ Yes. রিটার্নস, সেটা কিন্তু খুবই শিক্ষা তো খারাপ তোমাকে হবে। দেবেই, হয় বাবা মা নয় লাইফ। আর যত তাড়াতাড়ি তুমি ব্যাপারটা বুঝে যাও সেটা বেটার হয়। চলো আমরা আমাদের রাউন্ড 2 অফ র্যাপিড ফায়ার ও, রাউন্ডে বাকি যাই, আছে ঠিক এখনো? আছে? অনেক আচ্ছা, ওয়ান হিডেন ট্যালেন্ট দ্যাট ইউ হ্যাভ, যেটা লোকজন জানে না। ছবি আঁকতে পারি ভালো। এটা লোক জানে না? না, একমাত্র স্যারেরা জানতো যখন ব্যাগের পৌষ্টিক তন্ত্র রাখতাম। আমিও জানতাম না, এটা জানতে পারলাম। আমি কিন্তু তোমাকে শুধুমাত্র মিউজিশিয়ান হিসেবেই জানি না, যে, ছবি ও। আঁকতে পারি। আচ্ছা, তোমার কাছে মিউজিক কি, যদি এক কথায় বলো বা একটা লাইনে বলো? মিউজিক আমার কাছে মন্দির। কোন জনারের মিউজিক সেটা হচ্ছে কোন দেবতার মন্দিরের মধ্যে বসে আছে। আচ্ছা, এটা ডাইসে, এটা যে কোনো একটা চুজ করতে হবে, শ্রেয়া ঘোষাল না অরিজিৎ সিং? অরিজিৎ সিং। আচ্ছা, যে কোনো একটা গান দ্যাট ইউ উইশ তুমি গাইতে। আচ্ছা, মানে রিলিজ হওয়া গান আমি যদি Release হওয়া, গাইতাম হ্যাঁ, তাহলে মানে যে তোমার মনে হয় যে ইস, আমি এটা গাইলে বেশ ভালো হতো। নাইনসাফি করা হবে সে সিঙ্গারের প্রতি, তবুও ইচ্ছা তো থাকে মানুষের যে এই গানটা যদি আমি পেতাম। জরা সে দিল মে দে জাগা তু, जरा सा अपना ले बना, मैं चाहूँ तुझको मेरी जा बेपनाह, फिदा हूँ तुझ पे मेरी जा बेपनाह, वाह আমার আইডল কে কে স্যার। ইয়েস, হি ইজ জাস্ট টু গুড। ভালো লাগলো তোমার একটা কথা, হি ইজ বলেছো, আমিও বলি। হ্যাঁ, ইজি, মানুষটা নেই এটাই মানি না, বাট ওনার খুব ভালো ক্রিয়েশনটা লাগলো এটা। সবসময় থাকবে, উনিও আছেন। তাই না বলো? এটা একটা থিং অফ আর্ট, আমরা থাকি না থাকি আর্টের ক্রিয়েশনটা কাজ রয়ে যায়, তো থেকে যাবে কাজ থেকে আমার, যায়। তো সব সময়ের জন্য থেকে যায়। একদম কোনোদিন যাবে না। আচ্ছা, তোমাকে যদি কোনো চয়েস দেয়া হয় দুটোর মধ্যে, আইটেম নাম্বার না রোমান্টিক নাম্বার, তুমি কোনটা চুজ করবে? আইটেম নাম্বার, কারণ রোমান্টিক নাম্বার প্রচুর গিয়েছি। ওই জন্য শুধু চুজ করবে আইটেম নাম্বার? না, সব থেকে বড় কথা হচ্ছে অ্যাক্টিংয়ে হাসানো, গানে নাচানো দুটোই খুব কঠিন, ওকে, চ্যালেঞ্জিং খুব। আমি কিন্তু কমেডির ব্যাপারটা জানি, কারণ অ্যাক্টিং করতে গিয়ে আমরা জানি যে কমেডি সিনটা টাইমিং এর উপর ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি দেয় মানুষকে, ওটা খুব চ্যালেঞ্জিং। এবং ওই আমি না নড়ে, অ্যাকচুয়ালি স্টুডিওতে তো আমরা নড়াচড়াটা করতে পারি না, মঞ্চে আমি না হয় আমি মাইক্রোফোনটা নিয়ে নাচতে নাচতে গান গাইতে পারবো, বাট স্টুডিওতে আমাকে ফিক্স এই থাকতে হবে, ওই ডাইনামিক্স, ভোকাল ডাইনামিক্সের উপর লোককে নাচাতে হবে। দিস ইজ টু মাচ চ্যালেঞ্জিং। তুমি তো খুব সুন্দর একটা পয়েন্ট করলে, মানে আমি সবসময় এটা অ্যাক্টিং এর ক্ষেত্রেই অবজার্ভ করেছি, কারণ মেকআপ, স্ট্যান্ড আপ কমেডি আর কমিক টাইমিং দুটো একই জিনিস না, লোকে ভুল বোঝে। না না, আলাদা, দুটো আলাদা জিনিস। আর ওটা না করতে করতে কমিক টাইম এক্সপ্রেশন না, এক্সপ্রেশন তো তুমি একদম ঠিক, মানে গানের ক্ষেত্রে চট করে তাকাবো, ওইটাতে মানুষ হেসে উঠবে, ওটাই কমেডি, আমাকে ডায়লগ বলতেই লাগবে না। তোমার ফিল্ম কি ভালো লাগে, রোমান্টিক? আমার অ্যাকচুয়াল জনরা হচ্ছে থ্রিলার। হ্যাঁ, কিরকম টাইপ? মানে মার্ডার মিস্ট্রি, আর মাথা ঘুরিয়ে দেবে, দুম করে কোথা থেকে কোথায় চলে গেল ধরা যাবে না, মানে পুরো ব্রেন খাটিয়ে দেখবো। ওই জন্যই এটা আলোচনা হচ্ছিল, একদম, ওই জন্যই একদম, আলোচনা একদম। হচ্ছিল। না, আমার কাছেও কিন্তু এরকম, মানে আমি সিটের এজে বসে থাকবো, হ্যাঁ, কিছু একটা হচ্ছে, ওই ব্যাপারটা থাকবে। ব্যাপারটা হচ্ছে, ওর খুব ভালো আর লাগে। না হলে কমেডি, মানে মানে সবসময় তো থ্রিলার দেখতে ভালো লাগে না, মাঝে মধ্যে মুড চেঞ্জ করতে ইচ্ছে করে, কমেডি। আমার আরেকটা জিনিস আছে, আমি ভূতের বই দেখতে খুব ভালোবাসি, তারপরে 4টে লাইট জ্বালাবো। আচ্ছা, তাহলে ওরা ভূতের সিনেমা হলো কিন্তু না। আমি দেখবো, আমি পুরো এন্ড করবো, রাতে আর ঘুমাবো না। মানে বিষয়টা হচ্ছে তুমি আস্থা চ্যানেলে ডিসকভারি খুঁজছো। ওটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমার মানে মানে ও আচ্ছা, এই ব্যাপারটাও আছে। কিন্তু আমার মনে হয় জানো তো, আর্ট, এনি কাইন্ড অফ ক্রিয়েটিভিটি অনেকটা স্পিরিচুয়ালি কানেক্টেড হতে হয় আমাদের সেটা করার জন্য। একদম, তুমিও কি ওরকম? হ্যাঁ। তো তোমার কাছে স্পিরিচুয়ালিটি কি? মানে মেডিটেশনটা খুব দরকার ভীষণভাবে। একটা গান গাইতে গেলে, যে গানই গাই না কেন, মানে আমি গানের ক্ষেত্রে বলছি, খুব স্নিগ্ধ এবং শান্ত হতে হয়। শান্ত ইন দ্য সেন্স চুপ করে বসেছি সেটা নয়, শান্ত মানে ভিতরটাকে শান্ত করা। আমি ছটপট করবো, কিন্তু ভিতরটা আমার একটা জায়গায় থাকবে, কন্ট্রোলে থাকবে।
তবে কি নাকি আমি আর্টটাকে ভালো করে প্রেজেন্ট করতে পারবো। আমি যদি আস্তে করে মাথাটা ঘোরাই তো আমি দেখতে পাবো, আমি চট করে ঘোরালে মিসও হয়ে যেতে পারে এই অ্যাঙ্গেলটা আমার, আমি এরমভাবে পুরোটা দেখব, সবটা মাথায় এলো, আবার এদিকে ঘুরলাম, সবটা দেখতে পেলাম, আমার ফোকাস হচ্ছে ওইটা, কিন্তু আমি এটাও দেখতে পেলাম। চট করে ঘুরলে আমি এখানে মিস করে যাবো। তাড়াহুড়োটাকে আমার মনে হয় একটু থামানো উচিত, যেটা এখনকার দিনের আমি তো গ্রুমিং ক্লাস করাই, আমি নিজে খুব সাধারণ মানুষ, কিন্তু আমি এটা মনে করি যে আমি আজকে যা শিখলাম কালকে তা শিখিয়ে দিয়ে যাবো, এটা আমি মনে করি। তো আমার বেশ কিছু স্টুডেন্টস আছেন যারা আমার প্রায় মায়ের বয়সী বাবা বয়সী, তাদেরকে আমি এটাই বোঝাই যে থাইরাউটা খুব দরকার, আসতে বলো, সময় নাও, দেন ডেলিভার ইট, এটা খুব দরকার। আমি এটা গান শোনার আগে বা গাওয়ার আগে ভেবে নিই, দম নিই, নিঃশ্বাস নিই, তারপর সেটাকে গাই। ভুল তো করবোই, সেই ভুলটার মধ্যে আমার আফসোস থাকে না, তারপর আবার ঠিক করবো, ঠিক হবে। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে তোমাকে যদি কোনো এরকম একটা চয়েস নিতে হয় যে তুমি একটা ইউটিউব চ্যানেল করবে, শুধু তুমি তোমার গান, নিজের তৈরি করা গান আপলোড করবে এবং সেখান থেকে তোমার যা রেভিনিউ আসবে আসবে, না তুমি প্রেফার করবে যে না আমি কোলাবোরেট করি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু সেখানে কিন্তু একটা বাধ্যবাধকতা আছে, কোনটা তোমার ভালো লাগবে করতে, বা কোনটা তোমার মনে হয় যে আমাদের জন্য করা উচিত একটা ফ্রি মাইন্ডে কাজ করার জন্য? তো আমি আমার যে চ্যানেলটা আমি খুলেছি মিউজিকলিক মিতার, সেটাও কিন্তু অনেক জায়গা থেকে ধাক্কা খাওয়ার পরেই খুলেছি। ভালোই করেছি, মানে ধাক্কাটাকে আলটিমেটলি ভালোই করেছি, নাহলে মিউজিকলিক মিতাস তৈরি হতো না এবং আমার কম্পোজিশনের জেদটা চাপতো না। অবশ্যই বাধ্যবাধকতা থেকে যায়, মানে অনেক বাধ্যবাধকতা থেকে যায়, যে আর স্পেশালি আমাদের মতো জায়গায় দাঁড়িয়ে আমরা যেরকম শিল্পী, যে মানের শিল্পী আমরা, বা যতটা সাফল্য পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো বাধ্যবাধকতা আরও বেশি। যারা একটা জায়গায় পৌঁছে গেছে তাদের বাধ্যবাধকতাটা এতটাও নয়। আমাদেরকে প্রচুর রাজনীতির শিকার হতে হয়, প্রচুর ধাক্কা খেতে হয়, মুখের সামনে দরজাটা বন্ধ দেখতে হয়। তো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলবো যে যারা মোটামুটি শুরু করছে, করুক, অ্যাপ্রোচ করুক, নতুন নতুন সিনেমার জন্য, ফিল্মের জন্য, কোলাবোরেটের জন্য অ্যাপ্রোচ করুক, বাট নিজের কাজ নিজে বানাক, ওর থেকে পরম তৃপ্তি কিছু হয় না। যে রান্না করতে পারে সে লোকের হাতে রান্না থেকে নিজের হাতে রান্না খেতে বেশি ভালোবাসে। মাঝে মধ্যে স্বাদ চেঞ্জ করার জন্য লোকের হাতে রান্না খেতে ভালোবাসে। যে গাড়ি চালাতে ভালোবাসে, যে একজন খুব ভালো রাইডার, সে ব্যাকসিটে ভালো লাগে না তার বেশিক্ষণ, সে মনে হয় আমাকে দিয়ে আমি চালাই, এটা হয়। তো আমি বলবো যে নিজের কাজ করাটাই আমি অপশানে বেছে নেবো। হ্যাঁ, আমার ওটা মনে হয়। যদি আমার ক্ষেত্রে ব্যাপারটা অতটা ইজি হয় না, আমাদের অভিনয়ের ক্ষেত্রে না, অতটা ইজি একদম, হয় না। হ্যাঁ। গান নিজেরটা লিখে নিজে করে তৈরি করা যায়, আমি কোনটাকেই কম্পেয়ার করছি না। অভিনয়টা করতে পারো, করতে কন্টেন্ট একটুখানি করতে পারো, কন্টেন্ট, এবার কন্টেন্টের ব্যাপারটা নিয়ে যে আমার নেক্সট প্রশ্ন হবে। ব্যাপারটা কন্টেন্টে আমি দেখেছি কিরম হয়ে গেছে দেখো। প্রথমে তো প্রচন্ড অ্যাটেনশন স্প্যান সবার কমে গেছে, লোকে চটজলদি রিল দেখতে পছন্দ রিলের করে। যুগ। আর রিলসের মধ্যে আমি না দেখেছি, আমি আমি যেহেতু আমার নিজস্ব কিছু প্রেফারেন্সেস আছে, আমাকে ইনস্টাগ্রাম ওরকমই রেকমেন্ড করে। আমার প্রেফারেন্সেসগুলোর মধ্যে ধরো কেউ হাইক করতে গেছে, সেখানের কোনো ভিউজ দেখাচ্ছে, বা ধরো আমার ভালো লাগে হচ্ছে কোনো একটা ইংলিশের কবিতা সে করেছে, সে ওইগুলোকে আর কি রিড করছে, পোয়েট্রিটা করছে, ওগুলো ভালো লাগে, ওগুলো আমাকে ইনস্টাগ্রাম রেকমেন্ড করে, কারণ আমি চুজ করেছি বলে। কিন্তু ইন জেনারেল আমি রেকমেন্ডেশন দেখেছি কেউ নাচছে। ম্যাক্সিমামটাই তো ভুলভাল। হ্যাঁ, আচ্ছা, শুধু নাচটা, কিন্তু নাচটা মানে খুব একটা রেসপেক্টফুল ব্যাপার হচ্ছে না, ডিসরেসপেক্টফুল ভাবে নাচটা, নাচও তো একটা কলা, একদম, ডিসরেসপেক্ট করে একদমই, নাচছে, একদম। ঠিক আছে। আর লোকে মনে করে যে ভিউজ ইজ ইকুয়াল টু নির্বস্ত্র হওয়া। একদমই তাই। বিষয়টা কি বলতো, বিষয়টা এইটাতে কম্পিটিশন তো আমাদের, একদম তাই। এরা সব থেকে বেশি কম্পিটিশন আমাদের। এদেরকে কি করে ওভারলুক করে লোককে বোঝাবো যে না ভাই এটা দেখো, তুমি শুধু আমাদেরকে অভিনয় দেখো। কেন বলছো আরাত্রিকা, গানের ক্ষেত্রেও তো সেম জিনিস। সেটাই। আমি 2-3টে গানের নাম নিলাম না, অডিয়েন্স বুঝে নেবে, সেই গানগুলি তো মানুষ বেশি শোনে এখনকার দিনে। ভালো গান কজন শোনে, কেন শুনবে? গান বিক্রি হওয়া পড়ে গেছে তো। আগে গান বিক্রি হতো, গান কিনতো লোকে, ক্যাসেট কিনতো, এখন তো ইউটিউব চালালো, সব ওপেন। অলসো এই রিসেন্টলি একটা গান বেরিয়েছিল যেখানে নোরা ফাতেহি গানটার হ্যাঁ, মানে ওটা নিয়ে act খুব করেছিল। সমালোচনা গানটা হয়েছে। গানটা সত্যিই খুব খারাপ, হ্যাঁ, গানটা খুব অশ্লীল গান, যদি আমরা সেরকম লিরিক্সটা ভাবে খুবই বলি, খারাপ। খুবই আমি খারাপ lyrics টা। শুনেছিলাম, মানে জাস্ট আমি হ্যাঁ, সোশ্যাল আমিও মিডিয়াতে, আমি শুনেছি। গানটা শুনিনি,
হ্যাঁ, আমিও সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, কিন্তু আমার ভালো লাগে, যতটুকু দেখেছি আমার ভালো তো লাগেনি, ঠিক আছে। তো কোথাও না কোথাও এটাতে কিন্তু অ্যাজ আ সিঙ্গার লোকে এফেক্টেড হচ্ছে, কিন্তু হচ্ছে তো। লোকে ভাবে যে সিঙ্গাররা তার মানে এরকম গানও তৈরি করে। হ্যাঁ, কম্পোজারের উপর দোষ আসবে, সিঙ্গারের উপর দোষ আসবে, তো হবেই। তুমি বলো এটার জন্য কে দায়ী? তোমার কি মনে হয় এরকম কাজ, এরকম একটা আউটকামের জন্য কে দায়ী? মানুষ নিজেই দায়ী। কারণ আমি বলি, আজকে ফেসবুক বা ইনস্টা বা ইউটিউব থেকে তুমি আর্নিং বন্ধ করে দাও, বাজে কন্টেন্ট বেরোনো বন্ধ হয়ে যাবে। ওকে। যদি তুমি বন্ধ করে দাও আর্নিংটা না, বা কমিয়ে দাও, এত বাজের কন্টেন্ট বেরোবে না। মানুষের রুচিবোধ পাল্টে গেছে, সেই রুচিবোধটা নিয়ে কেউ কেউ খেলছে, দেখছে চলো ঠিক আছে, খারাপ রুচি সম্পন্ন মানুষের কাছে যদি আমি আমার খারাপ জায়গাটাকে উন্মুক্ত করে দিতে পারি, দেখাতে পারি, তাহলে কিন্তু আর্নিং আছে। এবং আর্নিংয়ের জন্য মানুষ আরও খারাপ জিনিস বানাচ্ছে। 10 বছর পরে না মানুষকে লাইভ মার্ডার করে, দেখে নিই। হতেই এখনই পারে। সেটা হয়েছে। হ্যাঁ, আরো এখন বেশি করে আরো হবে, বেশি করে হবে। ফ্যাসিনেশনে চলে আসবে। ইমিডিয়েটলি ইনকামটা মানে খুব কম করে দেওয়া উচিত। আর্নিং কেন করবে না, মানুষ করুক, কিন্তু এটা ফেসবুক টিম বা ইনস্টা টিম বা ইউটিউব টিমে দেখা উচিত যে কীরকম কন্টেন্ট আসছে। হ্যাঁ, মানে ওরা স্ক্রুটিনিটা ভালো করে করছে না, এটা ঠিক কথাই একদমই না, বলেছো। একদমই না। চলো একটা সিরিয়াস টপিক থেকে আমরা হ্যাঁ, চলে হ্যাঁ, যাই এবার চট বেরোই, করে বেরোই। আমাদের রাউন্ড 3 অফ র্যাপিড ফায়ার। আচ্ছা, কোনটা তুমি বেশি প্রেফার করো, রাইটিং আ সং অর রেকর্ডিং আ সং? রেকর্ডিং এ সং। হেডফোনস অর মাইক ইন হ্যান্ড? হেডফোন। আচ্ছা, কোলাবোরেট অর সোলো পারফরমেন্স? মানে এটা কি লাইভের জন্য বলছো? না, এমনি কোনটা প্রেফার করো, কোলাবোরেট অর সোলো পারফরমেন্স? সোলো। আমাদের বেঙ্গলি কাজে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু কিছু ব্যান্ড এক্সিস্ট করেছে ইন দ্য পাস্ট আর এখন এক্সিস্ট করে, তাদের নাম নেব, তোমায় চুজ করতে হবে। আমি অপশন নেবো না, আমি ফসিলসের আমি বলবো। দেখেছো? আমার অপশনগুলো শুনলেই না। আচ্ছা, আই হ্যাভ টু সে মোহিনীর ঘোড়াগুলি কিন্তু দে অ্যাকচুয়ালি স্টার্টেড এভরিথিং, ইয়েস, মানে উই হ্যাভ টু গিভ দেম ক্রেডিট। ইয়েস, মোহিনীর ঘোড়াগুলি একদমই, একদম। মানে ওনার ছাড়া কিন্তু বেঙ্গলি ব্যান্ড বলে কিছু হতো না। এবং তো আই থিঙ্ক আই শুড মেনশন দিস দ্যাট বাংলার ব্যান্ড কি বা ফসিলস তো অনেক পরে এসেছে, যদিও আমাদের খুব পছন্দ ফসিলস। তুমি যেরকম প্রশ্ন করো যে বিরাট কোহলি না সুনীল গাভাস্কার, আমি বিরাট কোহলি বলবো। কারণ আমি জন্মে তাকে দেখতে পাচ্ছি, ওটা একটা আলাদা মজা আছে। আমি সুনীল গাভাস্কারের খেলাও দেখছি, ম্যাস্ট্রো, দারুণ খেলা, ইউটিউবে দেখতে হচ্ছে, লাইভ বসে নখ চিবাতে চিবাতে আমি বিরাট কোহলি খেলা দেখেছি, সচিন তেন্ডুলকারের খেলা দেখেছি। তো আমি লাইভ কনসার্ট যখন শুনছি ফসিলসের, শিখতে পারছি অনেক কিছু অ্যাজ এ মিউজিশিয়ান। এইটা হয়, ডমিনেট করছে ফসিলস। কত ব্যান্ড তো ছিল, সে অপশানগুলো তুমি না বললে আমি বলতে পারি যে ভূমি, হ্যাঁ, ভূমি, বা তোমার হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাস, ঠিক আছে। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, তারা নিজের আলাদা আলাদা সেট আপ করেছে বা নিজের আলাদা ব্যান্ড ক্রিয়েট করেছে। ফসিলস কিন্তু ফসিলস, কিন্তু ফসিলস এইটার জন্যই ফসিলসের প্রতি ভালোবাসাটা। ফসিলস সত্যি ভালো, মানে আমাদের ভালো। ছোটবেলা থেকে ফসিলসই আমরা একদম, দেখেছি। একদম। এটা তো মোহিনীর ঘোড়াগুলি তো একদম 70s এর, ম্যাস্ট্রো মানে ওনারা শুরু করেছেন, হ্যাঁ। ওনারা না করলে ফসিলস আসতো না। হ্যাঁ, একদম না, কিন্তু মানে ব্যান্ড কনসেপ্টটাই ছিল না। হ্যাঁ, তো অফকোর্স কেউ না কেউ তো স্টার্ট করেই। একদমই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, ড্রিম কোলাবোরেশন তোমাকে যদি কেউ দেয়, কিন্তু অপশন তোমার কাছে থাকবে, তোমার ফাইন্যান্সিয়াল রেমুনারেশন হবে না, কিন্তু ড্রিম কোলাবোরেশন, অথবা ফেয়ারলি আননোন কোনো একজন আর্টিস্ট, মানে খুব একটা জানা পরিচিতি না তার আর্টিস্ট, কিন্তু তা তোমাকে সেই রিওয়ার্ডটা, ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডটা তোমাকে গুড দেবে, তুমি কোনটা চুজ করবে? ড্রিম কোলাবোরেশন। কেন? কারণ হচ্ছে কাজ তো করছি, কাজ তো পাবো। অপশন 2তে কাজ করলে 100 টাকা পেতাম, এমনি 10 টাকা পাই। 10টা কাজ করে 100 টাকা করে নিতে পারবো, কিন্তু ড্রিম কোলাবোরেশনটা তো পাবো না, টাকা দিয়েও কিনতে পারবো না। আমার কিন্তু এটা মনে হয়, কিন্তু আমার একটা মনে হয় যেন যদি একটুখানি হলেও ফাইন্যান্সিয়াল দিকটা দেখতে হয়। পাবো, সেটা তো ঠিক আছে। ট্রু, হ্যাঁ। আমি যদি ড্রিম কোলাবোরেশনটা করি, আমি এমন একটা মানুষের সঙ্গে ড্রিম কোলাবোরেশন করবো যেখান থেকে আমার আরো ভালো ভালো কাজ আসবে। তাই একদম জন্যই। ঠিক কথাই বলেছো। অ্যান্ড দ্যাট কমপ্লিটস আওয়ার থার্ড রাউন্ড। ঠিক আছে, তুমি যথেষ্ট ভালো উত্তর তালিয়া, দিয়েছো। তালিয়া। তালিয়া, যথেষ্ট ভালো উত্তর দিয়েছো। আজকে যদি এটা আমি তোমাকে বুঝি, চোরকাটার সাথে যদি তোমার নেক্সট কোনো কাজের কোলাবোরেশন থাকে, ঠিক আছে, তোমার দুজন অ্যাক্টর এবং দুজন অ্যাক্ট্রেসের নাম না, তাদের সাথে তুমি কাজ করতে চাও ফ্রম চোরকাটা, মানে
ইন্ডাস্ট্রির মধ্যে, বাট তুমি চাও তাদের জন্য ইউ ওয়ান্ট টু বি দ্য তারা চোর কাটার হয়ে কাজটা কাজ করবে। করবে, হ্যাঁ। মানে সেটা আমি মানে বড় কোনো নায়কের নামও বলতে পারি। হ্যাঁ, তুমি তোমার চয়েস। ওকে, জিদ্দা, হুম অনির্বাণদা, হুম দুজন নায়ক। হুম নায়িকা কোয়েল মল্লিক, হুম। রাত্রিকা। ও আই ওয়াজন্ট এক্সপেক্টিং, এটা কিন্তু তুমি ইচ্ছা করে করলে, তোমাকে রাখতেই হবে। এটা ইচ্ছা করে করছো তুমি। তোমার সঙ্গে আমার তোমার সঙ্গে কাজ করে চোর কাটার হাত ধরা, তোমার হাত কি করে ছেড়ে দিই? যদি হই চোর কাটা হই শাড়ির ভাজে, কথাতেই আছে। উফ, উফ। মানে আমাদের চোরকাটা টিমে লোকজন খুশি হয়ে যাবে একদম। এই গানটা শুনে, এই গানটা শুনে প্রচন্ড খুশি হয়ে যাবে। তাদের কাছে এটা খুব সেন্টিমেন্টাল ভ্যালু। তুমি মানে তুমি আজকের এই এপিসোডটা যখন দেখা হবে তখন তাদের খুব ভালো লাগবে এটা। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, আমার খুব ভালো লাগলো যে তুমি আমাকে ওনাদের সাথে নাম নিলে, আমার একদম, আমার একদম। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর সেরকম যদি একটা প্রজেক্ট পাওয়া যায়, সেই প্রজেক্টটাতে তুমি কিরকম টাইপের প্রজেক্ট হবে তোমার মনে হয় ইন দ্য ফিউচার অফ চোরকাটা? যদি সিনেমা হয় থ্রিলার, হুম, আমার কাছে গল্প রেডি আছে, তাই? শুধু অ্যাপ্রুভালের জন্য। আমারই লেখা, তোমারই লেখা? আরে তুমি তো কত হ্যাট পড়ছো, গায়ক, টুকটাক লিখতে পারি, লেখক। ব্যাস লিখে ফেলি। বেশ ভালো, বেশ ভালো। না, এইটা আমাকে পিচ করতে হবে ডাইরেক্টলি, মানে ক্যামেরা দিয়ে তুমি পিচ করে দিলে যে আমার হ্যাঁ, লেখা আছে, হ্যাঁ, লেখা আছে, একদম কাজ হোক। একদম কাজ হোক, মানে দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট, কাজ হোক। আমরা একে অপরের হাত ধরে যদি কাজ করি না, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। এটা আমার মনে হয় যে প্রত্যেকে যদি হাতটা ধরি, বাঙালির মতো, মানে একদম যাদেরকে প্রপার বাঙালি বলা হয়, তাদের মধ্যে যদি কাঁকড়ার মতো পাটা ধরে না টেনে দিই না, আমরা কাজ করতে পারবো। আমাদেরকে বড় প্রোডাকশনে যেতে হয় না, আমরাই আমাদের মতো করে কাজ করতে পারবো। কারণ সেই বড় প্রোডাকশনও কিন্তু বড় প্রোডাকশন হয়েছে হাতে হাত ধরে কাজ করি, একা কেউ বড় হতে পারে না। সেটাই এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। খুব ইম্পর্টেন্ট জিনিস। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, গল্প করে, আর অনেক কিছু, মানে আরো যেন গল্প করার টাইম পেলে খুব ভালো লাগতো। কিন্তু আমাদেরকে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে, আমাদের একদম, এপিসোডটা একদম, শেষ একদম। করতে হবে। যেহেতু এটা রবীন্দ্র জয়ন্তী স্পেশাল, যদি একটা রবীন্দ্রসঙ্গীত হয়ে যেত, এটা একটু যদি হতো তাহলে খুব খুশি হতাম। একদম, সেটা তো চোরকাটা থেকে রিলিজ ছিল, মানে আমারই গাওয়া, আমারও পড়ানো যাওয়া যায়। ওটা আমি জানি। হ্যাঁ, তোমার গাওয়া হ্যাঁ, আর আমার ডাইরেকশন। ইয়েস, ইয়েস, ইয়েস। চলো একটা, তাহলে তোমারও তো কত ট্যালেন্ট গো। থ্যাংক ইউ। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যা চায়। আমার না জাস্ট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। just I love these songs. তো ভূতভাবে they trigger memories. এই গানটা রেকর্ডিং করেছিলাম রাত্রির 1:40, কারণ তার আগে একজন মহান শিল্পী গান গাইছিলেন, যেখানে যে স্টুডিওতে হয়েছিল, ধ্রুবদা স্টুডিওতে, ধ্রুবদা যদি পডকাস্টটা দেখে বুঝতে পারবে, তার নাম নিলাম না, যে গাইছিল, তার জন্য দেরি হয়েছিল। তিনি বিকেল 5:30 থেকে গান গাইতে শুরু করেছিলেন, রাত 1:30টায় শেষ করেছেন। আর ডেডলাইন ছিল যে আমাকে ওই দিন গানটা গাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই দিন গানটাকে করে দিতে হবে। আমি 1:40 ঢুকলাম, 2টোর মধ্যে বেরিয়ে গেলাম, করে কি করবো, করতে হলো। হ্যাঁ, কারণ এই গান আমার মনে আছে, এই গানটা করার সময় আমাকে বলেছিল যে মারাত্মক একটা ডেডলাইন ছিল যে এই মধ্যে এটাকে দিতেই হবে, মানে এটা নিয়ে না, কিন্তু হ্যাঁ এটা একটা ডেডলাইন তো ছিল, গানটা করার সময় মনে আছে হ্যাঁ। আমাকে বলেছিল। আমি বলছিলাম না, আমার না ঠিক এরকম ফ্লেভার, মানে এক্স্যাক্ট যেরকম রবীন্দ্রসঙ্গীত হয় ওরকম চাই না, আমার একটু না, চেঞ্জ না। চাই। আমি বলেছিলাম ওখানে কিরকম চেঞ্জ, আমি বলছিলাম মানে এহসাসটা থাকবে, ফিলিংটা থাকবে, কিন্তু ওয়ার্ডসের থ্রোটা একটু অন্যরকম করে একদম। আর করতে হবে। পুরো মিউজিকটাই একটা থ্রিলিং মিউজিক ছিল। আর তুমি যেরকম করে প্রেজেন্ট করেছো, হ্যাঁ আমি বলেছিলাম যে আমার থ্রিলার চাই, মানে আমার বিটস গুলো চাই, হ্যাঁ, হ্যাঁ, যে
রোমান্টিক সং, কিন্তু এন্ড রেজাল্টটা হবে যে এটা একটা সাইকোলজিক্যাল ঘুরে গেল পুরো বিষয়টা ব্যাপার। এক্স্যাক্টলি। তো আমি ওরকম করেই এক্সপেক্ট করেছিলাম যে একজন করে করব, তখনও ডিসিশন নেওয়া হয়নি যে কে করবে, মানে তুমি তো অনেক পরে অনবোর্ডে হ্যাঁ, হ্যাঁ, এসেছো, আমি হ্যাঁ, ভাবছি কি করব। কিন্তু যখন তোমার প্রথমটা আমি শুনি, বাহ, এই যেরকম আমি চেয়েছিলাম ফার্স্ট ড্রাফটে আমাকে দিয়েছে যে এইভাবে, মানে আমার মনে আছে ওটাতে ব্রেক আছে, ব্রেক ব্রেক আছে যে এখানে এবার মিউজিকটা ঢুকছে, গানটা একটু ফেড আউট হচ্ছে হচ্ছে, আর যে ক্যারেক্টারটার উপর বেস করেছিল সেই ক্যারেক্টারটা চেঞ্জেস আসছে, আমরা আস্তে আস্তে বুঝতে পারছি, রিভিল হচ্ছে স্টোরি লাইনটা। তো আমি এরকম ভাবেই চেয়েছিলাম। আমার কিন্তু আননোয়িংলি, মানে তোমার থ্রিলার ভালো লাগে, আমারও থ্রিলার ভালো লাগে, আমি কিন্তু আননোয়িংলি সাইকোলজিক্যাল থ্রিলারই বানিয়েছিলাম। তাই তো বললাম, কিন্তু আমি ভাবিনি যে ওইরকম ভাবে, কারণ তখন আমার মনে হয়েছিল যে কেউ তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে এই এক্সপেরিমেন্টটা করেনি। তখন মনে হচ্ছে সবাই রবীন্দ্রসঙ্গীত নিয়ে এরকম করেছে যে রোমান্টিক গান, রোমান্টিক মিউজিক। রবীন্দ্রসঙ্গীত নিয়ে সবাই মিউজিক্যালি খুব খেলেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি মানে যে ভিজুয়ালাইজেশন সেটার উপর খেলেছো, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং রিলসের যুগে আমাদের গানটা নিয়ার অ্যাবাউট 6 মিনিটের ওপর ছিল আই থিঙ্ক। তো সবাই দেখেছে, মানে আমার যারা দর্শক মণ্ডলী আছেন তারা সবাই দেখেছেন এবং বলেছেন যে না, ভিডিও ইজ টু গুড, গানটা তো ভালো, গানের সঙ্গে ভিডিওটা মিশে গেছে, এবং এটাই সার্থকতা আমাদের, যে গান ভিডিও দুটো যেন ভালো হয়। মানে ওই ভিজুয়ালাইজেশনটা দুদিক থেকে এসেছে, আমার খুব ভালো, এন্ড মিউজিকও টু গুড, একদম খুব ভালো লেগেছে। মানে আমার যেই জায়গায় যেরকম মিউজিক এক্সপেকটেশন ছিল সবটাই আমার হয়েছে, সো আই এম ভেরি হ্যাপি। মি টু। আর তোমাকে আমি আটকে রাখবো না, আটকে রাখলে তো কথা শেষই হবে না। তবে যাবার আগে আমাদের দর্শকদের যদি তুমি একটা ছোট্ট মেসেজ দাও। আমাদের পডকাস্ট দেখলেন আপনারা, ভালো লাগলো আশা করি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম সুন্দর সুন্দর পডকাস্ট, সুন্দর সুন্দর কথা, সুন্দর তথ্য, যেগুলো আমরা অজান্তেই, আমরা তো বলতে পারি না, সবাই বলার সুযোগ দেয় না, বাট চোর কাটা সেই সুযোগটা দেয়। আরাত্রিকা বসে আছে, এত সুন্দরী একজন হোস্ট, সবাইকে তুলে ধরে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। থাকবেন, পাশে থাকবেন, চোর কাটার পাশে থাকবেন, চোর কাটাও আপনাদের পাশে থাকবে। থ্যাংক ইউ মিতাশ, এত সুন্দর একটা মেসেজের জন্য। আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করলাম। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে।